ডায়াবেটিস নিয়ে কি খাবেন, ডায়াবেটিসে এই খাবারটা চলবে কিনা, এই খাবারটা খাবো কিনা, এরকম অনেক প্রশ্ন আপনাদের মনে। তো ডায়াবেটিসে যে খাবারগুলো আপনারা রেগুলার ডায়েটে রাখতে পারেন, বিভিন্ন আর্থ সামাজিক অবস্থার কথা ভেবে আমি এই 15টা খাবার সিলেক্ট করেছি যেটা আপনারা ডায়েটে রাখতে পারেন। এর মধ্যে যেমন নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্যও খাবার আছে, এর মধ্যে যেমন যারা সচ্ছল উচ্চবিত্ত তাদের জন্যও খাবার আছে। এই 15টা খাবার আমি একটা আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো আপনারা চুজ করে সেখান থেকে আপনারা খাবার বানাতে পারেন। তো এই খাবারগুলো আমি চুজ করেছি এই পার্সপেক্টিভে বা এই জিনিস আমার মাথায় রেখে যে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে, সুগার স্পাইক হবে না, আপনার অর্গান ড্যামেজ কমবে, আপনার ডায়াবেটিসের সঙ্গে অন্য কোনো অসুখ থাকলে, যেমন এই ব্লাড প্রেশারের অসুখ, থাইরয়েড বা কোলেস্টেরলের প্রবলেম বা হার্টের রোগ থাকলে সেগুলোতেও হেল্প করবে, এবং আপনার খরচ সাধ্যের মধ্যে থাকবে। এই সবকটা ব্যাপার মাথায় রেখে এই খাবারগুলো আমি সিলেক্ট করেছি। তো আজকে আমি এরকম 15টা খাবারের নাম বলবো যেসব ডায়াবেটিস রুগীরা তাদের ডায়েটে রেগুলার চাইলে রাখতে পারেন। নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক। আমি একজন ক্লিনিশিয়ান। আমি ডায়াবেটিস পেশেন্টদের চিকিৎসা করে থাকি। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে ডায়াবেটিক পেশেন্টরা তাদের রোজের খাবারের মধ্যে কি কি খাবার রাখতে পারেন। প্রথমেই বলবো মাছ। মাছ খুব হাই বায়োলজিক্যাল ভ্যালুর একটা প্রোটিন। যদি আপনি আমাকে বলেন প্রাণীজ প্রোটিনের কোনটা সব থেকে ভালো শরীরের জন্য, আমি বলবো মাছ। তার কারণ হচ্ছে মাছ খুব সহজে হজম হয়, আর মাছের মধ্যে যে প্রোটিন থাকে এটা ভেরি হাই কোয়ালিটি প্রোটিন। এবং মাছের এই যে তেল থাকে, আমরা মাছের চামড়ার লেয়ারের মধ্যে যে তেল থাকে বা মাছের মধ্যে যে তেলটা থাকে তার মধ্যে ওমেগা টি ফ্যাটি অ্যাসিড থাকে, এইকোসা পেন্টানোয়িক অ্যাসিড থাকে, ডাইকোসা হেক্সানোয়িক অ্যাসিড থাকে। এগুলো অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, প্লাস এটা গুড সোর্স অফ ফ্যাট। সেটা মাছ আপনারা ডায়েটে রাখতে পারেন। যারা নিরামিষাশী তাদের জন্য ব্যাড লাক বা গুড লাক আপনারা যাই বলুন না কেন, কিন্তু মাছ একটা খুব ভালো প্রোটিন এবং আমি মাছ খেতে আপনাদের অনুরোধ করব। আপনারা যদি আমিষাশী হন তারপরে মাছ খেতে পারেন। মাছ খেলে আপনাদের শরীরের মধ্যে অনেক মিনারেলস, অনেক গুড ভাইটামিনস, এগুলো তো যাবেই, তার সঙ্গে কিছু গুড অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডসগুলোও যেতে পারে। সুতরাং এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে আমি মাছটাকে 1 নম্বরে রেখেছি। 2 নম্বর হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলসগুলো। লিফি ভেজিটেবলসগুলো সবসময় যে গ্রিন হবে তার কোনো মানে নেই। যেমন চাইনিজ বাঁধাকপি দেখতে একটু লালচে রঙের, সেটাকে আমি লিফি ভেজিটেবলসের মধ্যেই রাখি। তার কারণ হচ্ছে এর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে, গ্লাইসেমিক ইন্ডেক্স কম, এর মধ্যে অনেক ফাইবার থাকে এবং এর মধ্যে মিনারেলস আর ভিটামিনস অ্যাডিকুয়েটলি আছে। তার জন্য ডায়াবেটিক পেশেন্টরা এগুলো খেলে তার ব্লাডের সুগার হট করে বেড়ে গিয়ে আবার নেমে যাবে না, এটাকে সুগার স্পাইক বলি, এটা হবে না। ফাইবার থাকার জন্য ডায়াবেটিসে কনস্টিপেশন হওয়ার চান্স কমে যায়, প্লাস ফাইবার থাকার জন্য সুগার অ্যাবজর্পশন আমাদের অন্ত্র থেকে ব্লাডে এটা রেটটা কমে যায়, তার জন্য সুগার স্পাইক হওয়ার সম্ভাবনাটা কমে যায়। আর যথেষ্ট পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেলস আর ভিটামিনস তো আছেই। সুতরাং লিফি ভেজিটেবলসকে আমি 2 নম্বরে রাখলাম। লিফি ভেজিটেবলসের মধ্যে বাঁধাকপি পড়ে, শাক পড়ে, আমি ক্রুসিফেরাস ভেজিটেবলস যেমন ফুলকপিটাকে এর মধ্যে রাখছি, চাইনিজ বাঁধাকপিকেও রাখছি। এগুলো আমাদের ইম্পর্ট্যান্ট ডায়াবেটিক পেশেন্টদের জন্য, এগুলো স্বাস্থ্যের জন্য খুব ভালো। 3 নম্বর হচ্ছে অ্যাভোকাডো। এর মধ্যে সুগার কন্টেন্ট খুব কম, এর মধ্যে গুড সোর্স অফ ফ্যাট, এটা একটা শরীরের জন্য ভালো, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। সেই জন্য অ্যাভোকাডোকে আমি 3 নম্বরে রাখছি। একটু কস্টলি, যারা অ্যাফোর্ড করতে পারবেন তারা খাবেন, কিন্তু এমন কস্টলি নয় যে একদমই খাওয়া যাবে না। মানুষ চাইলে সেটা কখনো কখনো খেতে পারে। অ্যাডভেন্টিস্ট হেলথ স্টাডি 2 বলে একটা স্টাডি হয়েছিল, সেটাকে দেখা গেছে যে অ্যাভোকাডো যারা খান রেগুলারলি তাদের বিএমআই কমে, বডি ওয়েট কমে। বডি ওয়েট কমলে বা শরীর ওজন কমলে আমরা জানি ডায়াবেটিস কন্ট্রোল হয়, শরীরের ওজন কমলে কোলেস্ট্রল কন্ট্রোল হয়, শরীরের ওজন কমলে ব্লাড প্রেশার কন্ট্রোল হয়। অ্যাভোকাডো আপনারা ডায়েটে রাখতে পারেন না 3 নম্বর। কিন্তু যাদের কিডনির সমস্যা আছে, যেহেতু অ্যাভোকাডোর মধ্যে প্রচুর হাই কন্টেন্ট অফ পটাশিয়াম আছে, তাদের কিডনির অসুখ থাকলে ডায়াবেটিসের সঙ্গে এটা অ্যাভয়েড করতে পারবেন বা অ্যাভয়েড করবেন। 4 নম্বরে আমি রাখি আবার আমিষাশীদের জন্য সুখবর, ডিম। ডিমটাকে ডায়াবেটিক পেশেন্টদের আমি রেগুলার খেতে বলি। সারাদিনে একটা কুসুম শুদ্ধ ডিম খেলে আপনার পটাশিয়াম আর কোলেস্ট্রল বেড়ে যাবে না প্রচুর পরিমাণে। সুতরাং
রোজ ডিম একটা করে আপনি চাইলে খেতেই পারবেন, সে আপনার হার্টের অসুখ থাকুক না কেন, কোলেস্ট্রলের প্রবলেম থাকুক না কেন, ডায়াবেটিস যা থাকুক না কেন, আপনি রোজ একটা করে ডিম কুসুম সমেত খেতে পারবেন। যারা ব্যায়াম করেন, যাদের প্রোটিনের রিকোয়ারমেন্ট বডিতে একটু বেশি, তারা 4-5টাও খেতে পারবেন, কিন্তু একটা কুসুম সমেত, বাকিগুলো কুসুম ছাড়া খান। ডিমের মধ্যে যে কোলেস্ট্রল থাকে এটা আমাদের গুড কোলেস্ট্রল বাড়ায়, এইচডিএলটাকে বাড়ায়, এলডিএলটাকে কমায়, বডিতে ইনফ্লামেশন কমায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য। 2017 আর 2020-তে দুটো স্টাডি হয়েছিল, যে স্টাডিতে বলা হয়েছে একজন সুস্থ মানুষ, মানে একজন মানুষ যার ডায়াবেটিস আছে বা ডায়াবেটিস নেই, তিনি সপ্তাহে 6টা থেকে 12টা ডিম খেতে পারেন। সুতরাং বুঝতেই পারছেন রোজ একটা করে ডিম খেলে আপনার কিছু যায় আসবে না। তো ডিমকে আমি 4 নম্বরে রেখেছি, তার অনেকগুলো ইম্পর্ট্যান্ট শরীরে কাজ থাকার জন্য এবং তার বায়োলজিক্যাল ফুড ভ্যালু অত্যন্ত হাই থাকার জন্য। 5 নম্বরে রেখেছি চিয়া সিড। চিয়া মানে হচ্ছে এনার্জি। এই চিয়া সিড আমি রাত্রিবেলায় ভিজিয়ে জলে সোক করে সকালবেলা খেতে বলি, দইয়ের সঙ্গে, অনেকে শরবত করে খান। চিয়া সিড খেতে পারেন। চিয়া সিড যেটা ইম্পর্ট্যান্ট কাজ করে হচ্ছে ওজন কমায়, 2 নম্বর কনস্টিপেশন রিলিফ করে, 3 নম্বরের মধ্যে ফাইবার আছে, ফাইবার থাকার জন্য আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম, এটা সুগার স্পাইক হতে বাধা দেয়। আর চিয়া সিড কোলেস্ট্রল এবং ব্লাড প্রেশারের প্রবলেম থেকেও আমাদের মুক্তি দিতে পারে। সুতরাং চিয়া সিডকে আপনি ডায়েটে রেগুলার রাখতে পারেন। একটাই প্রবলেম শুধু, যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে তাদের একটু পরিমাণে কম খেতে হবে, এটাই যা। 6 নম্বর হচ্ছে বিনস। ওই পালসেস আর লেগুমস গ্রুপের মধ্যে পড়ে বিনস আপনি খেতে পারেন, কারণ বিনসের গ্লাইসেমিক ইন্ডেক্স কম, ডায়াবেটিসের সুগার স্পাইকের সম্ভাবনা কমে যাবে, প্লাস যাদের ডায়াবেটিস হয়নি তারা যদি বিনস রেগুলার খান তাহলে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যাবে। বিনস হার্টের উপকারী, হার্ট ডিজিজ প্রিভেন্ট করে, কারণ ওর মধ্যে প্রচুর ফাইবার থাকে। সুতরাং বিনস আপনি ডায়েটে রাখতে পারেন। বিনস আপনার কোলেস্ট্রল কমাবে, আপনার সুগার লেভেল কমাবে, আপনি ডায়াবেটিস যদি না হন আপনার ডায়াবেটিস হয়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে, প্লাস এটা আমাদের ওয়েট রিডাকশনও করে, মানে আমাদের শরীরে ওজন কমাতে হেল্প করে। সুতরাং আপনি ডায়েটে বিনস রাখতে পারেন। 7 নম্বর দই। কিডনির প্রবলেম থাকলে তখন একটু অসুবিধা, তখন পরিমাণে একটু কম খেতে বলি। আদারওয়াইজ দই যারা রেগুলার খান তাদের দেখা গেছে 18% কম চান্স ডায়াবেটিস হওয়ার, প্লাস দই হচ্ছে ওজন কমায়। তার মানে আপনি এক গামলা দই খেয়ে নিলেন ব্যাপারটা তা নয়, আর কি মডারেশন খেতে হবে, অল্প পরিমাণে খেতে হবে ডেলি। এর মধ্যে ফসফেট থাকে, ক্যালসিয়াম থাকে, গুড ব্যাকটেরিয়া থাকে যেটা পেটের হেলথের জন্য ভালো, তাতে আমাদের পেটের ইনফ্লামেশন কমে। আমরা জানি পেটের ইনফ্লামেশন কমলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যায় বা সুগার কন্ট্রোলে থাকে। এবং সর্বোপরি বলি, এটা টক দই হতে হবে। 1 বাটি দই 8 চামচ চিনি গুলে খেলে হবে না, টক দই খেতে হবে, সেটা আপনার ওজন কমাবে। এই টক দইয়ের মধ্যে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আপনি চিনি মেশাতেই পারবেন না। এবার কেউ আছেন যারা টক দই খেতে পারেন না, খুব বেশি টক, তারা আর্টিফিশিয়াল সুইটেনার্স ব্যবহার করতে পারেন। ব্র্যান্ড নেম আমি বলছি না, আপনারা জানেন, যেটা চিনি নেই অথচ মিষ্টি করে, এরকম জিনিস পাওয়া যায় ট্যাবলেট এবং পাউডার ফর্মে, সেগুলো ব্যবহার করতে পারেন। 8 নম্বর হচ্ছে বিভিন্ন বাদাম। বাদামের কথা বলি, 2019 সালে একটা স্টাডি হয়েছিল, সেই স্টাডিতে দেখা গেছে বাদাম খেলে হার্ট ডিজিজ কমে। বাদামের মধ্যে প্রচুর ফাইবার আছে। ডায়াবেটিক পেশেন্টেরা যাতে, মানে যারা অনেক দিন ধরে ডায়াবেটিসে ভুগছেন তাদের হার্ট ডিজিজের সম্ভাবনা বেড়ে যায়, তো ফ্যাট সোর্সের জন্য আমি বাদাম খেতে বলি। তাহলে গামলা কৌটো বাদাম না। যদি আপনার কিডনির সমস্যা না থাকে তাহলে আপনি একটা মুঠোর মধ্যে যতটুকু বাদাম ধরবে ততটুকু বাদাম খাবেন। 6টা যদি অ্যামান্ড হয়, 6টা অ্যামান্ড সারাদিনে ঠিক আছে, 2টো আখরোট ঠিক আছে, বা 2টো খেজুর ঠিক আছে, বা 15-20টা চিনে বাদাম, এই অবধি ঠিক আছে। বাদাম খেলে বাদামের মধ্যে ফাইবার আছে, বাদামের গ্লাইসেমিক ইন্ডেক্স কম, সুগার স্পাইক হবে না, এবং ফাইবার থাকার জন্য হার্ট ডিজিজ এগুলো কম হবে। প্লাস বাদামের মধ্যে গুড সোর্স অফ ফ্যাট, তো আমাদের বডিতে তো ফ্যাটও দরকার, আপনি শুধু কার্বোহাইড্রেট আর প্রোটিন খেয়ে তো বাঁচতে পারবেন না, ওই ফ্যাটটা আমাদের এই বাদাম থেকে চলে আসবে। 9 নম্বরে এই ব্রকলির কথা বলি। ব্রকলি আগের মতো এখন অত দাম নেই, সবাই অ্যাফোর্ড করতে পারেন। এর মধ্যে ব্রকলির মধ্যে ভিটামিন সি আর ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে আছে। ম্যাগনেসিয়াম প্রায় আমাদের শরীরে 600 শারীরবৃত্তীয় কাজকর্মের সঙ্গে জড়িত। 600 কেমিক্যাল রিয়াকশান আমাদের বডিতে হয়, এরকম 600 কেমিক্যালস এর মধ্যে ম্যাগনেসিয়াম, মানে কেমিক্যাল রিয়াকশানের মধ্যে ম্যাগনেসিয়াম লাগে। সুতরাং ম্যাগনেসিয়াম ইম্পর্ট্যান্ট একটা খনিজ পদার্থ যেটা আমাদের শরীরে লাগে। ভিটামিন সি থাকে ব্রকলির মধ্যে, এই জন্য আপনার ব্রকলি ডায়েটে রাখতে পারেন। 2024-এর এই বছরে একটা স্টাডি হয়েছে, যে স্টাডিতে দেখা গেছে যে ম্যাগনেসিয়াম আর এই ভিটামিন সি প্লাস ব্রকলির যে কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট ব্রকলির, সেটা আমাদের ডায়াবেটিস প্রিভেন্ট করতে হেল্প করতে পারে। সুতরাং
যাদের ডায়াবেটিস হয়েছে তারা ব্রকলিকে তাদের ডায়েটের মধ্যে রাখতে পারেন, তরকারি হিসাবে বা সেদ্ধ করে বা গ্রিল করে আপনারা খেতে পারেন। ব্রকলি কিন্তু আমাদের ওই গ্রিন লিফি ভেজিটেবলসের মধ্যে পড়ে। ক্রুসিফেরাস গ্রুপের ইউরিক অ্যাসিড হলে একটু ইউরিক অ্যাসিড হওয়ার সম্ভাবনা একটু বাড়ে, বা যাদের থাইরয়েড প্রবলেম আছে তাদের জন্য একটু অসুবিধা হতে পারে, কিন্তু জেনারেল পপুলেশনের জন্য এটা ভালো। 10 নম্বরে আমি অলিভ বা অলিভ অয়েলের কথা বলতে চাই, একটা তেলের ব্যাপার। আসলে কি হয়, অলিভ অয়েলের মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের হার্ট ডিজিজ প্রিভেন্ট করে, প্লাস এর মধ্যে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকার জন্য ফাস্টিং, পিপি, ব্লাড সুগার কমায়, প্লাস ট্রাইগ্লিসারাইডও কমায়। এটা হার্টের জন্য ভালো। এবার যদি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল হয়, যেটা আনরিফাইন্ড অলিভ অয়েল, সেটা আরও হার্টের জন্য ভালো, তার মধ্যে আরও অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে। রিফাইন করলে তো অ্যান্টিঅক্সিডেন্টগুলো বাদ হয়ে যায়, তো জন্য এক্সট্রা ভার্জিন যেগুলো সেগুলো আরও ভালো। সুতরাং অলিভ অয়েলে আপনারা রান্না করতে পারেন। তবে আপনি যদি আমাকে বলেন কোন তেল হার্টের জন্য বেস্ট, আমি বলবো কোনো তেলই হার্টের জন্য বেস্ট না। সর্ষের তেলও খেতে পারেন, পরিমাণে কম। একজন মাথাপিছু কত তেল খেতে পারে, এই প্রশ্ন আপনার নিশ্চয়ই মাথার মধ্যে ঘুরছে। সারা মাসে 600 মিলিলিটার একজন মানুষের জন্য তেল চলতে পারে। 11 নম্বর হচ্ছে ফ্ল্যাক্সিড। একটু আমরা চিয়া সিডের কথা বললাম। ফ্ল্যাক্সিডের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, হার্টের জন্য ভালো। এর মধ্যে ফাইবার থাকে যেটা লাইগ্যান্ড তৈরি করে, যেটা হার্ট অ্যাটাক প্রিভেন্ট করে আর কি। ফ্ল্যাক্সিড ওজনও কমায়, আর এ গুড সোর্স অফ ভিটামিন এবং নিউট্রিয়েন্টস, মানে আমাদের কিছুটা ক্যালোরিও আছে এর মধ্যে, তো এনার্জিও পাওয়া যায়। সেজন্য ফ্ল্যাক্সিড আপনারা ডায়েটে রাখতে পারেন। 12 নম্বর হচ্ছে ভিনিগার বা অ্যাপেল সিডার ভিনিগার। এটা নিয়ে প্রচুর লোকে অ্যাপেল সিডার ভিনিগার কিনে খেয়ে নিচ্ছে জলের মধ্যে মিশিয়ে। অ্যাপেল সিডার ভিনিগারের আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্স খাবারের কমিয়ে দেয়। সুতরাং কোনো রান্না হলো তার মধ্যে আপনি অ্যাপেল সিডার ভিনিগার দিলে সে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যাবে, সুতরাং সুগার স্পাইক হওয়ার সম্ভাবনা কমে যাবে। তাহলে কতটা খেতে পারেন? 1 গ্লাস জলে 1 চামচ মিশিয়ে খেতে পারেন। ম্যাক্সিমাম 1 গ্লাস জল মানে 200 ml জলে 4 চামচ মেশানো যায়, মানে 20 ml মেশানো যায়, এর বেশি নয়। পুড়ে যাবে মুখের ভেতরে যত কনসেন্ট্রেটেড খাবেন, দরকার নেই। তো অল্প পরিমাণে খান, কিন্তু খেতে পারেন। এটা আমাদের সুগারের হেল্প করে, ডায়াবেটিক পেশেন্টদের হেল্প করে, সুগার রিভার্স করতে হেল্প করে এবং সুগার স্পাইক হয় না। সেই জন্য আপনার অ্যাপেল সিডার ভিনিগার বা ভিনিগার খেতে পারেন। 13 নম্বর হচ্ছে স্ট্রবেরি। স্ট্রবেরির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর থাকে, অ্যান্থোসায়ানিনস থাকে, পলিফেনলস থাকে। এগুলো আমাদের ডায়াবেটিক পেশেন্টদের জন্য ভালো, কারণ এটা অর্গান প্রোটেকশন করে। 2017-তে স্টাডি হয়েছিল, দেখা গেছে যারা স্ট্রবেরি রেগুলার খাচ্ছেন তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স কমে গেছে। সুতরাং স্ট্রবেরি আপনারা ডায়েটে রাখতে পারেন। খুব টক হয় বলে আমরা অ্যাভয়েড করে যাই, কিন্তু স্ট্রবেরি ইটসেলফ ফল হিসাবে আমাদের শরীরের জন্য কিন্তু খুব ভালো, আপনারা সেটা ডায়েটে রাখতে পারেন। এরপরে বলি গার্লিক বা রসুন নিয়ে। এর মধ্যে ম্যাঙ্গানিজ আছে, সেলেনিয়াম আছে, ভিটামিন B6 আছে, ভিটামিন সি আছে, আর প্রচুর পরিমাণে ফাইবার থাকে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। অনেকে 1 কোয়া রসুন খান সকালবেলা উঠে, বা ভাতের সঙ্গে রসুন সেদ্ধ খান, অনেকভাবে রসুন খেতে পারে। রসুন এখন এতে পাওয়া যায় আর কি, গার্লিক পার্ল বলে পাওয়া যায় ওষুধের দোকানে বা ডিপার্টমেন্টাল স্টোরে পাওয়া যায়, এরকম ছোটো ছোটো দেখতে হলুদ হলুদ। সেটা আপনারা চাইলে খেতে পারেন। কি করে রসুন, এই অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার থাকার জন্য আমাদের ব্লাড সুগার কমায়, প্লাস আমাদের কোলেস্ট্রলও কমাতে হেল্প করে, ফলে হার্ট অ্যাটাক প্রিভেন্ট করে। সেজন্য আপনারা গার্লিক খেতে পারেন। আর লাস্ট বলবো স্কোয়াশ। আমাদের এই পশ্চিমবঙ্গে কমন, কারণ নর্থ বেঙ্গল এরিয়াতে প্রচুর স্কোয়াশ পাওয়া যায় এবং আমরা খাই। টেস্টি মানে বিশাল কিছু টেস্ট নেই, কিন্তু খাবারের মধ্যে দিলে এটা টেস্ট এনহ্যান্স করে। আলুর মতোই আর কি, মানে আলুর যেরকম কোনো টেস্ট নেই, এটারও টেস্ট খুব একটা নেই। তবে স্কোয়াশ খেলে বোঝা এটা স্কোয়াশ আর কি। ক্যাপসিকামের থেকে একটু মানে ব্ল্যান্ড টেস্ট, কিন্তু এর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। পামকিন পলিস্যাকারাইড বলে একটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে। কুমড়ো নয়, কুমড়োর এই অ্যান্টিঅক্সিডেন্টটা স্কোয়াশের মধ্যেও আছে। এটা আমাদের ব্লাড সুগার কমাতে হেল্প করে, এর গ্লাইসেমিক ইন্ডেক্স কম। সবজি হিসাবে আপনি খেতে পারেন, যারা আলু খেতে পাচ্ছেন না আলুর বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন। আর এটা যেহেতু গ্রিন দেখতে, এর মধ্যে মানে ফাইবার থাকে প্রচুর, আর এই ফাইবারটা আমাদের কনস্টিপেশনে হেল্প করে। সুতরাং এই 15টা খাবার ডায়াবেটিস রোগীরা খেতে পারবেন। এর বাইরে আরও কয়েক হাজার খাবার আছে যেগুলো খাওয়া যায়। এই 15টা খাবার আমি চুজ করেছি এই খাবারগুলোর মেরিটের উপর ভিত্তি করে। যেই খাবারগুলোর কোনো গুণাগুণ আছে সেগুলো আমি চুজ করে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনারা ভালো থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবেন।
আর আপনারা এই ভিডিওর ডেসক্রিপশানে না সব ডিটেলস পেয়ে যাবেন। অনেকে প্রশ্ন করে জানতে চান অনেক কিছু, এই ভিডিওর ডেসক্রিপশানটা আপনারা ফলো করবেন, তাহলেই অনেক কিছু জানতে পারবেন। নমস্কার।